জনাব শামসুল আলম সাহেব বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতা, আমাদের রাজনৈতিক সহকর্মী এবং সিনিয়র নেতা জনাব নজরুল ইসলাম খানের নেতৃত্বে গঠিত বিএনপির নির্বাচনী আসন পুনর্বিন্যাস একটা কমিটি আছে, সেই কমিটির সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এবং আজকের আলোচনায় যখন আমরা এই অভিযোগটা করেছি, বাইদি ভাই কথার মাধ্যমে আমরা এটা জেনেছি যে সেই কমিটির দায়িত্ব পালনের প্রয়োজনেই তিনি এই ইলেকশন কমিশন অফিসেও একবার এসেছেন। তো আমাদের আজকের আলোচনার প্রথম এবং প্রধান উদ্বেগের বিষয় যেটা ওনাদেরকে জানিয়েছি যে এই রাজনৈতিক নিয়োগকে বাতিল করতে হবে। তা না হলে আমরা এটা পরিষ্কার বুঝতে পারছি যে স্থানীয় সরকার নির্বাচন আসন্ন হয়, ক্ষমতাসীন দলের একটা গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী জায়গায় যিনি রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন, এরকম একজন ব্যক্তিকে ইলেকশন কমিশনের মতো একটা পলিটিক্যাল বডি, সাংবিধানিক বডিতে অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেওয়ার মধ্যে আজ্ঞাবহ থেকে তিনি যেন সরকারি দলের লোকদেরকে নির্বাচনে বিজয়ী করে নিয়ে আসতে পারেন, সেই ফাংশনটা উনি যেন এখানে বসে করতে পারেন, সেই তৎপরতার জন্যই তাকে এখানে স্পেশালি অ্যাসাইন করে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। ওনাদেরকে আমরা এটা বলেছি। ওনারা প্রথমত এটা বলতে চেয়েছেন যে ওনার এই রাজনৈতিক পরিচয়টা আমরা আগে বুঝতে পারিনি, মিডিয়াতে এসে ইদানিং আমরা বুঝতে পারছি। সেকেন্ড হচ্ছে নিয়োগটা তো সরকার চুক্তিভিত্তিক দিয়েছে 1 বছরের জন্য। তো আমরা সাংবিধানিক প্রশ্ন তুলেছি, অবসরপ্রাপ্ত কোনো লোককে চুক্তিভিত্তিক নিয়োগ অন্য জায়গায় দেওয়া যায়, সেখানে কোনো অসুবিধা নেই, কিন্তু নির্বাচন যেখানে রিলেটেড এবং যে নির্বাচন নিরপেক্ষ করার জন্য এটা একটা সাংবিধানিক বিরাট প্রতিষ্ঠান, এখানে কোনো পলিটিক্যাল ব্যক্তি যিনি একেবারে সদ্য বিগত যে জাতীয় নির্বাচনে একটা দলের পক্ষে দায়িত্ব পালন করেছেন, তার ইলেকশনে কমিশনে আসাটা আগামী নির্বাচন একেবারে দিব্যি নিরপেক্ষ হবে না, একদিকে নিয়ে যাবে, এই উদ্দেশ্যে তারা এখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আপনারা এটাকে আপত্তি করেন, বাতিল করার দায়িত্ব তো সরকারের। ওনারা কথা দিয়েছেন যে আমরা এগুলো ইলেকশন, আমরা এটা প্রশ্ন করেছি যে আপনারা যখন দেখলেন এরকম একজন ব্যক্তিকে, তো আপনারা অক্ষমতা ব্যক্ত করতে পারতেন, আপনারা জয়েন করতে দিতেন না, সরকারের কাছে আপনারা আপত্তি জানাতে পারতেন। তো কথার ভিতর দিয়ে তো ওনারা ওনাদের অসহায়তা কথা, অক্ষমতার কথা, অপারগতার কথাই আলটিমেটলি ওনাদের কথা থেকে ফুটে উঠেছে। সেকেন্ড বলেছি আমরা অতি সম্প্রতি নির্বাচন কমিশন আগামী স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে কিছু রিকমেন্ডেশন তারা তৈরি করেছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষক যারা স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা সরকারি বেতনের একটা অংশ পান, সেই শিক্ষকরা নির্বাচনে অযোগ্য হবেন, এভাবে তারা একটা রিকমেন্ডেশন এখানে তৈরি করেছেন। আমরা মিডিয়ার মাধ্যমে বুঝতে পেরেছিলাম যে সরকারের কাছে তারা পাঠিয়েছে এবং মিনিস্ট্রিতে এটা বিচার বিবেচনার জন্য অপেক্ষায় আছে। আজকে ওনারা এটা স্বীকার করলেন যে হ্যাঁ, আমরা এটা রিকমেন্ডেশনে আমরা একমত হয়েছি, সেটা এখনো আমরা সরকারের কাছে পাঠাইনি, এই কথাটা ওনারা আজকে বললেন। তো ওনারা মুখের পরে চিফ ইলেকশন কমিশনারের উপস্থিতিতে কথা বললে তো এটাই আমরা বিশ্বাস করলাম। রিয়েল জিনিসটা গণমাধ্যম কর্মীদের কাছে কি তথ্য আছে, দ্যাট ইজ আপ টু ইউ। তো যাই হোক, সেটা ওনারা পাঠান আর না পাঠান, এই রিকমেন্ডেশন যে ওরা নিয়েছেন এবং ওনারা অ্যাপ্রুভ করেছেন, এটা সত্য। আমরা এটারও তীব্র আপত্তি জানিয়েছি এবং আমরা এখানে সাংবিধানিক অনেক প্রশ্ন তুলেছি। এখানে নাগরিকদের যে অধিকারের প্রশ্ন, আর্টিকেল 27, 26 বিভিন্ন ধারায় তার যে সমস্ত অধিকারের প্রশ্ন তোলা হয়েছে, সেখানে তার রাজনীতি করার ক্ষমতা, নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনের সুদীর্ঘ ইতিহাসে স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা নির্বাচনে অংশ নিয়ে থাকেন। দিস ইজ ফার্স্ট টাইম। এমন কি হলো? এবং উইদাউট এনি ডিসকাশন উইথ দ্য স্টেক হোল্ডার। আমরা তো আশা করেছিলাম যে নির্বাচনে কোনো পলিসি নীতি নির্ধারণ করতে গেলে সাধারণত সেটা ন্যাশনাল ইলেকশন হোক, লোকাল গভর্নমেন্ট ইলেকশন হোক, সাধারণত পলিটিক্যাল পার্টি বা স্টেক হোল্ডার ওনারা মত বিনিময় করেন, কোন রকম আলোচনা ছাড়াই ওনারা একটা রিকমেন্ডেশন করে সরকারকে ওনারা দিয়ে দেবেন। এসব প্রশ্ন তুলেছি। তো এই প্রথমবারের মতো ওনারা এটা অ্যাপ্রুভ করেছেন এবং এটা ওনারা যুক্তি দিয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা দায়িত্ব পালনে লেখাপড়ার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, তারা পলিটিসাইজ হয়, নানান রকম যুক্তি তারা দিয়েছেন। আমরা বলেছি দেশের নাগরিক সবাই আমরা ভোটার, সংবিধানে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের লোকদের চাকরি তো নিষিদ্ধ, রাজনীতি করা তো নিষিদ্ধ নেই।
এবং জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনের ব্যাপারে তো আপনারা কোনো বিধিনিষেধ আরোপ করেননি, তারা তো ইলেকশন করছেন। প্রশ্ন করলাম যে সেটা কি আপনারা করেছেন? বল না, আমরা শুধু লোকাল গভর্নমেন্ট ইলেকশনের জন্য এই নীতিমালাটা অ্যাপ্রুভ করেছি। তাহলে কি হলো? একটা দ্বৈততা, দ্বিচারিতা, বৈষম্য হলো না? একটা ইলেকশন করতে পারবে আর একটা পারবে না। তো এই যে একটা বৈষম্য সংবিধানে নাগরিক অধিকারের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে প্রত্যেক সিটিজেনের যে সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হয়েছে, এটা তার খেলাফ। আপনারা এটা রিভিউ করেন, আপনারা নির্বাচন কমিশনের মিটিংয়ে এটা পুনরায় বিবেচনা করে এটাকে আপনারা বাতিল করেন, সরকারের কাছে আপনারা এটা বলতে পারেন। এইসব বিষয়গুলো তুলেছি। তো একটা হলো শামসুল আলম সাহেবের নিয়োগ বাতিল, দুই হলো এমপিওভুক্ত নির্বাচনের জন্য শিক্ষকদেরকে অযোগ্যতা ঘোষণা করার যে বিধান করা হচ্ছে, এটাকে বাতিল করে যা পূর্বের বিধান ছিল সেটাকে বহাল করতে হবে। হ্যাঁ, আর ওনারা বলছেন যে আমরা এটা ইসির মিটিং এ আপনাদের এই চিঠি নিয়ে আমরা আলোচনা করব, নিজেদের মধ্যে আমরা রিভিউ রিথিং কি করা যায় এটা বিবেচনা করবেন বলে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। নিষিদ্ধ রাজনৈতিক তৎপরতা যাদের নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের, তো আগের লিখিত সুপারিশ এটা ছিল যে সেই দলের পদ পদবীধারী যারা কোনো জেলা, উপজেলা, ইউনিয়ন কোনো পোস্ট হোল্ড করছেন, তো যে দলের রাজনীতি করাটা সন্ত্রাস বিরোধী আইন দ্বারা সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে, তো রাজনীতি তো মানুষই করে, রাজনীতি আর অন্যরা কেউ এসে করে না। তো যে ব্যক্তি রাজনৈতিক দলের কোনো পোর্টফোলিও, কোনো পোস্ট হোল্ড করবেন, তিনি যদি কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে থাকা অবস্থায় কোনো নির্বাচনে অংশ নেন, দ্যাট ইজ অন কাইন্ড অফ ইলেকশন পলিটিক্স, দ্যাট ইজ অন কাইন্ড অফ পলিটিক্স। তো কথা হচ্ছে রাজনীতি নিষিদ্ধ থাকলে ব্যক্তি যেহেতু রাজনীতি করে, ব্যক্তির নির্বাচন করাটাও একটা রাজনীতি। ফলে পদ পদবীধারী নিষিদ্ধ দলের কোন ব্যক্তির নির্বাচনে অংশগ্রহণকেও অযোগ্য এবং নিষিদ্ধ করতে হবে তার। অর্থাৎ আরেকটা পয়েন্ট বলেছি যে এই সরকার, বর্তমান সরকার ক্ষমতায় এসে তারা সিটি কর্পোরেশন, তারপরে জেলা পরিষদ, বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ, গুরুত্বপূর্ণ বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থায় তারা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। এদের উদ্দেশ্য পরিষ্কার বোঝা যায় যে তিনি এখানে নিয়োগ দিয়েছেন যে তিনি ওখানে দায়িত্ব পালন করবেন, সামনে যখন স্থানীয় সরকার নির্বাচন আসবেন তিনি এই নির্বাচন পর্যন্ত সিটি কর্পোরেশনের, জেলা পরিষদের বা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের সুযোগকে, ক্যাপাসিটিকে, সামর্থ্যকে কাজে লাগিয়ে পাবলিককে সার্ভ করবেন। ঠিকাদারি, ব্যবসা বাণিজ্য, কন্ট্রাক্টরি, নানান চ্যারিটি ওয়ার্ক করে তিনি জনপ্রিয়তা নেবেন এবং নির্বাচনে তিনি আবার প্রার্থী হবেন। আমরা এটা আপত্তি করেছি যে তাদেরকে নির্বাচনে অযোগ্য করতে হবে, কারণ এরকম স্থানীয় সরকারের পদে থেকে 2-5-10 মাস সার্ভ করে সাথে সাথে ইলেকশনে ক্যান্ডিডেট হওয়া মানেই হচ্ছে যে এই নির্বাচনকে নিরপেক্ষ হতে দেওয়া হলো না, দলীয়করণের জন্য তাকে এখানে নিয়োগটা দেওয়া হয়েছিল এবং নির্বাচন একেবারে দিব্যি এটা একটা দলীয় নির্বাচন হবে, পক্ষপাতিত্ব হবে, এটা নিরপেক্ষ হবে না, স্বচ্ছ হবে না। আমরা এই সমস্ত পদে যাদেরকে রাজনৈতিকভাবে নিয়োগ করা হয়েছে তাদেরকেও নির্বাচনে অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়েছি। এবং মন্ত্রীদের ওখানে আমরা লিখিত দিয়েছি, এমপি মন্ত্রীরা নির্বাচনী এই সমস্ত তৎপরতায় অংশ নিতে পারবে না, সেটা একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। যেহেতু এবারের স্থানীয় সরকার নির্বাচনটা অরাজনৈতিক হবে, দলীয় প্রতীক হবে না বলা হচ্ছে, তো তাহলে যারা পার্লামেন্টে আছেন, যারা মিনিস্ট্রিতে আছেন, তারা যদি কোনো প্রার্থীর পক্ষে গিয়ে মিটিং করেন, বক্তব্য দেন, সেটা একটা রাজনৈতিক তৎপরতা হিসেবে বিবেচ্য হবে। এগুলোর ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা জারি করা এবং রাজনৈতিক পদে অধিষ্ঠিত বা নিয়োগ পাওয়া ব্যক্তিরা যেন নির্বাচনে অংশ নিতে না পারেন তাদেরকে অযোগ্য ঘোষণা করতে আমরা বলেছি। ইলেকশনের কমিশনের দায়িত্বই হলো নির্বাচনের তারিখ ঘোষণা করা কবে হবে। তো দেখা যাচ্ছে যে আপনারা কিছু বলেন না, সরকারের মন্ত্রীরা বলেন, কেউ বলেন এবছরের শেষে হবে, কেউ বলেন সেপ্টেম্বরে, কেউ বলে ফেব্রুয়ারিতে, জানুয়ারিতে। হোয়াট ইজ ইট? তো ওনারা এটা আমাদের এই অবজেকশনটাকে মেনে নিলেন, বলে আমরা কি করব বললে আপনারা মানবেন না, আপনারা ওনাদের দৃষ্টি আকর্ষণ করবেন। ইট ইজ নট ইউর ডিউটি, এটা ইলেকশন কমিশনের দায়িত্ব। তো এটা একটা ভুলের মধ্যে ওনারা আছেন। সরকার নির্বাচনের রাজনৈতিক পরিবেশ থাকলে পলিটিক্যাল পার্টি, গভর্নমেন্ট নির্বাচন হবে কি হবে না এটা একটা রাজনৈতিক সিদ্ধান্তের প্রশ্ন, কিন্তু কখন হবে
তফসিলটা, শিডিউলগুলো, তারিখগুলো এটা ঘোষণার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। আমাদের ক্ষমতাসীন দলের মন্ত্রী মিনিস্টাররা এক এক সময় তারিখও ঘোষণা করে দিচ্ছেন, তাও আবার একরকম বলেন না। কেউ জানুয়ারি বলেন, ফেব্রুয়ারি বলেন, কেউ সেপ্টেম্বর অক্টোবর বলেন, এই জাতীয়। সেজন্য এই সব সাংবিধানিক একটা বড় প্রতিষ্ঠান হচ্ছে নির্বাচন কমিশন। আমরা বলেছি যে আপনাদের বাংলাদেশের সংবিধান কিন্তু ইলেকশন কমিশনকে বিরাট পাওয়ার দিয়েছে, অনেক ক্ষমতা দিয়েছে, সেটা আপনারা এক্সারসাইজ করছেন না।